এই লেকচারে আমরা প্যারাম্যাগনেটিজম এবং প্যারাম্যাগনেটিজমের যে ক্লাসিক্যাল থিওরি আছে সেটা সম্বন্ধে আলোচনা করব এবং আমরা এই যে লেকচারের কন্টেন্ট সেটা পুরি অ্যান্ড বব্বরের সলিড স্টেট ফিজিক্স থেকে নিয়েছি। প্যারাম্যাগনেটিজম কোথায় দেখা যায় না কিছু অ্যাটম, আয়নস এবং মলিকুলসের ক্ষেত্রে দেখা যায় হুইচ হ্যাভ পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস, অর্থাৎ যাদের পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস রয়েছে। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ আমরা যদি কোনো এক্সট্রা অ্যাপ্লাইড ফিল্ড যদি না দিই তখন কি হয় না দিস ম্যাগনেটিক মোমেন্টস আর ওরিয়েন্টেড র্যান্ডমলি অ্যান্ড নো নেট ম্যাগনেটাইজেশন ইজ প্রডিউসড। তো তখন যে ঘটনাটা ঘটে যে এই সমস্ত পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টগুলো কি হয় না র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। এই র্যান্ডম ওরিয়েন্টেশনের জন্য কি হয় এগুলো একে অপরকে ক্যান্সেল করে দেয় এবং কোনো নেট ম্যাগনেটাইজেশন পাওয়া যায় না। হোয়েন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, কিন্তু যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি দিজ মোমেন্টস ওরিয়েন্ট দেমসেলভস ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড, তখন কি হয় যে এই সমস্ত ম্যাগনেটিক মোমেন্টগুলো যেদিকে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডের দিকে তারা নিজেরা সজ্জিত হয়ে যায়, হুইচ রেজাল্টস ইন সাম নেট ম্যাগনেটাইজেশন প্যারালাল টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড। তখন কি হয় যে অ্যাপ্লাইড ফিল্ডের প্যারালাল অবস্থায় কিছু নেট ম্যাগনেটাইজেশন পাওয়া যায়, কারণ সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই যে সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট কি হবে অ্যাড আপ হয়ে যাবে, অ্যাড আপ হয়ে একটা পার্টিকুলার নেট ম্যাগনেটাইজেশন পাওয়া যাচ্ছে। The paramagnetic materials have small positive and temperature dependent susceptibility. সাসেপ্টিবিলিটি সম্বন্ধে আমরা আগেই জেনেছি। তো প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি থাকে না এই যে সাসেপ্টিবিলিটির ভ্যালুটা স্মল হয় বাট পজিটিভ হয়। আমরা দেখেছি যে ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটিটা নেগেটিভ থাকে, কিন্তু প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ হয়, হাউএভার ভ্যালুটা কিন্তু খুব স্মল হয়। অ্যান্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট সাসেপ্টিবিলিটি, মানে সাসেপ্টিবিলিটিটা দেখা যায় যে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। এইবারে এই যে প্যারাম্যাগনেটিক মোমেন্টস যেটা আসছে এই প্যারাম্যাগনেটিক মোমেন্টসটা আসছে কিভাবে, দ্য স্পিন অর ইন্ট্রিনজিক মোমেন্টস অফ দ্য ইলেকট্রনস। তার মানে ইলেকট্রন আমরা জানি যে ইলেকট্রনের স্পিন আছে, এটা আমরা অ্যাটমিক ফিজিক্সে পড়েছি বা কোয়ান্টাম মেকানিক্স থেকে জেনেছি। তো এই ইলেকট্রনের স্পিনের জন্য একটা মোমেন্ট পাওয়া যায়। দু নম্বর কি না অরবাইটাল মোশন অফ দ্য ইলেকট্রনস, অরবাইটাল মোশন অফ ইলেকট্রনের থেকেও কিন্তু মোমেন্ট পাওয়া যায়, যেটা আমরা আগের লেকচারে ডিটেলসে আলোচনা করেছিলাম। আর দ্য স্পিন ম্যাগনেটিক মোমেন্টস অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসেরও কিন্তু স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকে। আর প্যারাম্যাগনেটিজম কোথায় দেখা যায় মেটালসে দেখা যায়, অ্যাটমস অ্যান্ড মলিকুলস পজেসিং অ্যান অড নাম্বার অফ ইলেকট্রনস, যেমন সোডিয়াম অ্যাটম, গ্যাসিয়াস নাইট্রিক অক্সাইড ইটসেট্রা, অর্থাৎ যেখানে অড নাম্বার অফ ইলেকট্রন আছে। এ ফিউ কম্পাউন্ডস হ্যাভিং অ্যান ইভেন নাম্বার অফ ইলেকট্রনস, যেমন অক্সিজেন মলিকুল, ইভেন নাম্বার অফ ইলেকট্রনস বাট কিছু বিশেষ কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় যেমন অক্সিজেন মলিকুলের ক্ষেত্রে। এছাড়া ফ্রি অ্যাটমস অ্যান্ড আয়নস হ্যাভিং এ পার্সিয়ালি ফিল্ড ইনার শেল, যেমন কি রেয়ার আর্থ অ্যান্ড actinide elements, ions of some transition elements such as Mn2+, etc. অর্থাৎ যাদের ক্ষেত্রে পার্সিয়ালি ফিল্ড ইনার শেল থাকে এই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিজম দেখা যায়। তো এইবারে আমরা প্যারাম্যাগনেটিজম কিভাবে সৃষ্টি হচ্ছে তার যেটা ক্লাসিক্যাল থিওরি, বিশেষত এই থিওরির নাম হচ্ছে ল্যাঙ্গেভিনস থিওরি, এই থিওরিটা সম্বন্ধে আলোচনা করব। Langevin considered a paramagnetic gas containing n atoms per unit volume, each having a permanent magnetic moment mu. তার মানে হচ্ছে যে এরকম যে আমরা ধরে নিচ্ছি যে এই যে অ্যাটম যেগুলো রয়েছে এটা এই অ্যাটমগুলো হচ্ছে একটা লাইক এ গ্যাসিয়াস সিস্টেম এবং n অ্যাটমস পার ইউনিট ভলিউমে রয়েছে, ইউনিট ভলিউমে n নাম্বার অফ অ্যাটমস রয়েছে এবং এই প্রত্যেকটা অ্যাটমের পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট মিউ রয়েছে। The mutual interaction between the magnetic dipoles was assumed to be negligible, অর্থাৎ এই যে ম্যাগনেটিক ডাইপোলস যেগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে ইন্টারাকশনটা আমরা নেগলেক্ট করছি। ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ইন্ডাকশন বি, অর্থাৎ আমরা যদি কোনো একটা বাইরের থেকে ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাপ্লাই করি
তখন দিস ডাইপোলস tend to orient themselves in the direction of the field in order to minimize their energy. তখন কি হয় যে এই সমস্ত ডাইপোলগুলো ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক যে ডাইরেকশনে রয়েছে, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করছি তার ডাইরেকশনটা ঠিক যেদিকে রয়েছে, এই ডাইপোলগুলো ঠিক সেই দিকেই ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করে টু মিনিমাইজ দেয়ার এনার্জি, যাতে করে তাদের এনার্জিটা মিনিমাম হয়। এটা কেন হচ্ছে সেটা আমি আরও পরে ডিটেলসে বলছি। দ্য থার্মাল এনার্জি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার্স হাউএভার রেজিস্ট সাচ অ্যান অ্যালাইনমেন্ট অফ ডাইপোলস। যদিও ডাইপোলগুলো ফিল্ডের ডাইরেকশানে অ্যালাইন হওয়ার চেষ্টা করে, কিন্তু থার্মাল এনার্জি কী করে, থার্মাল এনার্জি সেই অ্যালাইনমেন্টে বাধা সৃষ্টি করে। ইন থার্মাল ইকুইলিব্রিয়াম দ্য ডাইপোলস ওরিয়েন্ট দেমসেলভস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফিল্ড। তো দেখা যায় যে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে এই ডাইপোলগুলো ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ওরিয়েন্ট অবস্থায় থাকে। তো এটার ফিগারটা আমরা একবার দেখে নিই। এই যে বি যেটা আছে, এই বি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর মিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তো দেখা যাচ্ছে যে মিউ এবং বি এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এবং মিউ এর কম্পোনেন্ট বি এর দিকে হচ্ছে মিউ কস থিটা। তো এই যে মিউ, এটা সবসময় এরা কিন্তু চায় যে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ওরিয়েন্টেড অবস্থায় থাকতে, অর্থাৎ মিউর ডাইরেকশন এবং বি এর ডাইরেকশন এটা একই হওয়ার চেষ্টা করে, কিন্তু থার্মাল এনার্জি যেটা রয়েছে, থার্মাল এনার্জি এই প্রসেসটাতে বাধা সৃষ্টি করে। এইবারে যে পোটেনশিয়াল এনার্জি অফ ইচ ডাইপোল ইজ গিভেন বাই ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডট পি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ পি কস থিটা। তাহলে দেখা যাচ্ছে যে থিটা যদি 0 হয়, অর্থাৎ মিউ যদি বি এর সঙ্গে সম্পূর্ণ অ্যালাইন অবস্থায় থাকে, তখন কি হবে যে মিউ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 হবে। তার মানে কস থিটা অর্থাৎ কস 0 সমান 1 হবে। সেক্ষেত্রে ই এর মান হচ্ছে মাইনাস মিউ ইন্টু বি, অর্থাৎ ই এর মানটা হচ্ছে সব থেকে মিনিমাম। আমরা একটু আগে যেটা বলছিলাম যে এই যে মিউ এবং বি একই দিকে থাকার চেষ্টা করে টু মিনিমাইজ দের এনার্জি, দেখা যাচ্ছে সেক্ষেত্রে এনার্জির মানটা মাইনাস মিউ বি অর্থাৎ সব থেকে কম হয়। কিন্তু যদি এরকমটা যদি হয় যে মিউ এর ডাইরেকশন এবং বি এর ডাইরেকশন অ্যান্টি প্যারালাল যদি হয়ে যায়, তখন কিন্তু থিটার মানটা 180 হয়ে যাবে, এবং আমরা জানি কস 180 ইজ ইকুয়াল টু -1। তখন কি হবে, তখন ই এর মানটা প্লাস মিউ বি হয়ে যাবে, তখন ই এর মানটা সর্বাধিক হয়ে যাবে। তো যেটা দেখা যায় আর কি, যে যেহেতু কস থিটার মানটা -1 থেকে +1 মধ্যেই থাকে, তাহলে সব থেকে মিনিমাম ভ্যালু অফ ই কত হবে না মাইনাস মিউ বি হবে, এবং মিউ ডাইপোল মিউ ম্যাগনেটিক ফিল্ড বি এর দিকে ওরিয়েন্টেড থাকার চেষ্টা করে, বাট থার্মাল এনার্জি সেটাতে বাধা দেয় বলে পুরোপুরি অ্যালাইন না হয়ে একটা থিটা অ্যাঙ্গেল করে অ্যালাইন অবস্থায় থাকে, যেটা আমরা এই ছবিতে আমরা দেখাচ্ছি। Using Maxwell-Boltzmann distribution law, the number of magnetic dipoles having this particular orientation is proportional to e to the power minus e by kt, যেখানে এনার্জি ই এর মান হচ্ছে এইটা মাইনাস মিউ বি কস থিটা। তো যেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল অনুসারে যে কতগুলো ডাইপোল এই অ্যাঙ্গেল করে থাকবে, সেটা আমরা এই ফর্মুলাটার সাহায্যে বের করতে পারবো, যে ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি। এখন ই এর মান হচ্ছে মাইনাস মিউ বি কস থিটা, তাহলে মাইনাস অফ মাইনাস মিউ বি কস থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মিউ বি কস থিটা বাই কেটি। তাহলে এত সংখ্যক ম্যাগনেটিক ডাইপোলস থিটা অ্যাঙ্গেল করে থাকবে। Also, according to statistical mechanics, the probability for a magnetic dipole to make an angle between theta and theta plus d theta with the applied magnetic field, or the number of dipoles dn having axis within the solid angle d omega lying between two hollow cones of semi-angle theta and theta plus d theta is given by dn proportional to e to the power মিউ বি কস থিটা বাই কেটি, যে ফ্যাক্টরটা আমরা বের করলাম, ইনটু কত হবে না ডি ওমেগা। বিষয়টা যেটা হলো যে থিটা এবং থিটা প্লাস ডি থিটা, এই যে আমরা ছবিতে দুটো অ্যাঙ্গেল দিয়েছি, যে এটা হচ্ছে থিটা অর্থাৎ মিউ বি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, আর ডি থিটা হচ্ছে একটা স্মল অ্যাঙ্গেল। এইবারে এইটা একটা 2 ডাইমেনশনাল ফিগারে দেখানো হয়েছে ডি থিটা, যেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি আমরা 3 ডাইমেনশনালে যদি ভাবি,
তখন এই জিনিসটা যেটা হবে আর কি, যে থিটা এবং ডি থিটা এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা ডি থিটা যেটা রয়েছে সেটা কি হবে, সেটা একটা শঙ্কু আকৃতির জিনিস হবে। কারণ এই যে ফিগারটা এটা তো 2 ডাইমেনশনালে আঁকা রয়েছে। 2 ডাইমেনশনালে যেটাকে একটা অ্যাঙ্গেল যেটা মনে হয়, সেটাকে আমি যদি 3 ডাইমেনশনালে যদি ভাবি, তাহলে সেটা একটা শঙ্কু আকৃতির ফিগার হবে, যেটাকে আমরা কোণ বলে থাকি ইংলিশে। তো এই যে ডি থিটা এও কিন্তু একটা কোণের সৃষ্টি করবে, যেটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলছি, যে ডি ওমেগা। 3 ডাইমেনশনালে এটাকে সলিড অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। এবং এই যে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগার মান হচ্ছে 2 পাই সাইন থিটা ডি থিটা। এটা হচ্ছে ডি ওমেগার ফর্মুলা। তাহলে বেসিক্যালি এখানে আমরা যেটা করলাম, যে ম্যাক্সওয়েল বোলম্যানের জন্য এই ফ্যাক্টরটাকে নিচ্ছি, আর থিটা এবং ডি থিটার মাঝে যে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা যেটা আছে, সেই ডি ওমেগাকে মাল্টিপ্লাই করলে এই যে ডিএন যেটা পাওয়া যাচ্ছে, এই ডিএন মানে হচ্ছে যে থিটা এবং থিটা প্লাস ডি থিটা এর মধ্যে কতগুলো ডাইপোলস রয়েছে, তো সেই সংখ্যাটা হচ্ছে ডিএন। তাহলে ডিএন সমান হচ্ছে, প্রপোর্শনালিটিকে যখন আমরা ইকুয়াল করলাম তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিতে হয়, এটা আমরা জানি। কে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মিউ বি কস থিটা বাই কেটি, আর এই ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলের জন্য 2 পাই সাইন থিটা ডি থিটা এই টার্মটা এলো। Each one of these dipoles contributes a component of magnetic moment mu cos theta to the magnetization। তাহলে এই ডিএন, এই যে এত সংখ্যক যে ডাইপোলস রয়েছে, এরা প্রত্যেকে কি করবে, যে মিউ কস থিটা ম্যাগনেটিক মোমেন্ট কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস দ্য ম্যাগনেটাইজেশন। কারণ কি, আমি যদি এই ছবিটা যদি দেখি, যে ম্যাগনেটিক ফিল্ড বি এর দিকে মিউ এর কম্পোনেন্টটা কত, মিউ কস থিটা হচ্ছে কম্পোনেন্টটা। এবং এইখানে যেমন একটা ম্যাগনেটিক মুভমেন্ট মিউ যেমন আমরা বলছি, এটা তো একটা 3 ডাইমেনশনালে, সব দিকে কিন্তু ম্যাগনেটিক মুভমেন্টগুলো ছড়িয়ে রয়েছে থিটা অ্যাঙ্গেলে। মানে এখানে মিউ রয়েছে, এখানে মিউ রয়েছে, অর্থাৎ চারিদিকে এরকম বিকে বরাবর আমরা যদি একটা পুরো সার্কুলার অরবিট হিসেবে যদি ভাবি, তাহলে প্রত্যেকটা জায়গায় এক একটা করে মিউ রয়েছে, এবং এদের বি অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিস বরাবর প্রত্যেকের জন্য মিউ কস থিটা করে একটা করে কম্পোনেন্ট থাকবে। এবং এই সব কম্পোনেন্টগুলো কিন্তু আলটিমেটলি অ্যাড আপ হয়ে একটা নেট ম্যাগনেটাইজেশন দেবে। whereas the components perpendicular to the field direction cancel each other। কিন্তু আমরা যদি এইভাবে যদি ভাবি, যে মিউ এর যেমন বি এর দিকে কম্পোনেন্ট হচ্ছে মিউ কস থিটা, এই বি এর পারপেন্ডিকুলার দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে মিউ সাইন থিটা। এবার আমি যদি ভাবি, যেমন এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডাইপোল, আবার এটাও হচ্ছে একটা ম্যাগনেটিক ডাইপোল, এও থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে যেমন এর কম্পোনেন্ট হচ্ছে মিউ কস থিটা, আবার এই মিউ এর কম্পোনেন্ট হচ্ছে মিউ কস থিটা, এরা দুজনে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু এই মিউ ভেক্টরটার এই সাইডে, অর্থাৎ বি এর লম্ব দিকে যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে মাইনাস মিউ সাইন থিটা, কিন্তু এই মিউটার কম্পোনেন্ট হবে প্লাস মিউ সাইন থিটা। তাহলে এরা দুজন একে অপরের বিপরীত, অর্থাৎ একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তেমনি বাকি সমস্ত ওরিয়েন্টেড মিউর ক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি একটা সাইডের মিউ অপর সাইডের মিউয়ের সাইন কম্পোনেন্টকে কিন্তু বেসিক্যালি ক্যান্সেল করবে। এইভাবে দেখা যাবে যে বি এর লম্ব বরাবর যতগুলো মিউয়ের কম্পোনেন্ট থাকবে, এই সাইন কম্পোনেন্টগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ বি এর পারপেন্ডিকুলার দিকে কোনো কম্পোনেন্ট থাকবে না, কিন্তু বি এর নিজের দিকে, অর্থাৎ বি অক্ষ বরাবর এই যে মিউ কস থিটা এই কম্পোনেন্টগুলো সবার জন্য আলটিমেটলি কিন্তু অ্যাড আপ হয়ে যাবে। তাহলে হেন্স দ্য অ্যাভারেজ কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ ইচ অ্যাটম along the field direction multiplied by the number of atoms per unit volume n gives the magnetization m। তাহলে আমি আলটিমেটলি ম্যাগনেটাইজেশন এমটা কী করে ক্যালকুলেশন করব না, এই যে ডিএন এর মানটা তো আমরা পেয়েছি, ডিএন মানে হচ্ছে যে থিটা এবং ডি থিটার মধ্যে এতগুলো সংখ্যক ডাইপোল রয়েছে, এবং এরা প্রত্যেকে মিউ কস থিটা করে ম্যাগনেটিক মোমেন্ট দিচ্ছে। তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, যে মিউ কস থিটা মাল্টিপ্লাইড বাই ডিএন, ডিএন এর মান অলরেডি আমরা পেয়েছি, আর তার সঙ্গে মিউ কস থিটা রয়েছে। এবং আমরা এই ডিএন এর বদলে আমরা এইভাবে ভাবছি যে পার ইউনিট ভলিউমের মধ্যে যদি ক্যাপিটাল এন সংখ্যক যদি মলিকুলস যদি থাকে, তাহলে ক্যাপিটাল এন সংখ্যক মলিকুলের জন্য হবে ক্যাপিটাল এন ইন্টু মিউ কস থিটা। এইবারে আমরা যেটা করছি, যে অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য এই যে মিউ কস থিটা যেটা রয়েছে, এই মিউ কস থিটার একটা অ্যাভারেজ নিতে হবে। এখানে যেটা কস থিটার অ্যাভারেজ রয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু কস থিটার অ্যাভারেজ নয়, এই মিউটা এই কস থিটার সঙ্গে মাল্টিপ্লাইড হবে, তারপরে মিউ কস থিটার আমরা অ্যাভারেজটা করব। তাহলে
ক্যাপিটাল এন ইন্টু অ্যাভারেজ অফ মিউ কস থিটা, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন এম এর মান, এটা হচ্ছে নেট ম্যাগনেটাইজেশন। এবারে অ্যাভারেজ অফ মিউ কস থিটা করবো কী করে? অ্যাভারেজ অফ মিউ কস থিটার ফর্মুলা হচ্ছে যে মিউ কস থিটা ইন্টু ডিএন, যেখানে থিটার যে লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 থেকে পাই ডিভাইডেড বাই 0 থেকে পাই ডিএন। এবারে ডিএন এর ফর্মুলা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি, তাহলে এখানে জাস্ট ডিএন এর মানটাকে আমি বসিয়েছি, নিউমারেটরও বসিয়েছি এবং ডিনোমিনেটরও বসিয়েছি। এবার আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা যখন আমরা করব তখন আমরা সাবস্টিটিউট করব, যেমন কি এখানে আমি মিউ বি বাই কেটি এটাকে এক্স ধরে নিলাম আর কস থিটা সমান ওয়াই ধরেছি, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা সমান ডিওয়াই হবে। এবার আমাকে এখানে কস থিটা এবং সাইন থিটা, কস থিটা যদি ওয়াই যদি হয় তাহলে সাইন থিটা সমান √1 মাইনাস ওয়াই স্কোয়ার হবে, মিউ বি বাই কেটির জায়গায় এক্স লিখতে হবে। তাহলে আমরা যেটা পাবো আর কি আলটিমেটলি সেটা এরকম একটা ফর্মের ইন্টিগ্রেশন হবে যে লিমিট 1 থেকে -1 ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই এবং নিচে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই। এই ইন্টিগ্রেশনটা আমরা মানে পুরো ডিটেলস ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, বাট আমরা যদি এটাকে পুরো যদি করি তাহলে যে রেজাল্টটা যেটা পাওয়া যাবে সেটা হবে এরকম যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস অফ 1 বাই এক্স। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ফাংশন যেটা রয়েছে এটাকে এইভাবে লেখা যেতে পারে যে কট হাইপারবোলিক এক্স মাইনাস 1 বাই এক্স, এবং এই যে থার্ড ব্র্যাকেটের এই টার্মটা এটাকে ল্যাঙ্গেমির ফাংশন এলএক্স বলা হয়। তাহলে আলটিমেটলি এই যে ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল এম যেটা রয়েছে সেটা হচ্ছে এন মিউ ইন্টু এলএক্স। এইবারে এই যে এলএক্স যে ফাংশনটা এটাকে আমি যদি গ্রাফিক্যালি যদি প্লট করি তাহলে কি হবে যে এলএক্স ভার্সেস এক্স এরকম একটা ফিগার পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে এরকম একটা ফিগার, এলএক্স ভার্সেস এক্সকে প্লট করলে এরকম পাওয়া যায়। তাহলে এই যে এলএক্স যেটা ল্যাঙ্গেমিন ফাংশন বলা হচ্ছে, দ্য ভ্যারিয়েশন অফ এলএক্স ফর এক্স ইকুয়াল টু মিউ বি বাই কেটি ইজ শোন ইন দিস ফিগার, এটা দেখানো রয়েছে ফর এক্স ভেরি ভেরি লেস দেন 1 দ্যাট ইজ অ্যাট নর্মাল ফিল্ড স্ট্রেংথ, এক্স সমান হচ্ছে মিউ বি বাই কেটি। এবারে ফর এক্স ভেরি ভেরি লেস দেন 1 দ্যাট ইজ অ্যাট নর্মাল ফিল্ড স্ট্রেংথ and ordinary temperatures, the curve is almost linear and coincides with the tangent to the curve at the origin which is equal to x by 3। তাহলে কি হচ্ছে যে যখন x এর মানটা ভেরি ভেরি লেস দেন 1 হচ্ছে, ভেরি ভেরি লেস দেন 1 হচ্ছে, অর্থাৎ এটার মানে যেটা হচ্ছে যে x এর মানটা যদি 1 থেকে যদি খুব কম হয় তার মানেটা হচ্ছে যে নর্মাল ফিল্ড স্ট্রেংথ হবে অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার হবে, এবং এক্ষেত্রে যেটা দেখা যায় এই যে এরকম জায়গাতে অর্থাৎ এক্স লেস দেন 1 এরকম জায়গাতে এরকম কার্ভেচারটা থাকবে না, এটা একটা স্ট্রেট লাইনের মতন বিহেভ করবে। এই যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনটা অলমোস্ট ইজ ইকুয়াল টু এক্স বাই 3 হবে, অর্থাৎ ল্যাঙ্গেমিন ফাংশন এলএক্সের যেটা ফর্ম যেটা এরকম ছিল, এক্স যখন খুব কম হয় অর্থাৎ 1 থেকে খুব ছোট হয় তখন এই পুরো ফর্মটা এটা অফ দি অর্ডার অফ এক্স বাই 3 হয়। যেখানে দেখানো রয়েছে যে এলএক্স ফর এক্স টেন্স টু 0 ইজ অলমোস্ট ইকুয়াল টু এক্স বাই 3। এখন এক্স সমান হচ্ছে মিউ বি বাই কেটি, তাহলে এটা হচ্ছে মিউ বি বাই 3 কেটি। এখন এলএক্সের মান যদি এইটা যদি হয় তাহলে আমরা যে ক্যালকুলেশন যেটা করছিলাম যে ক্যাপিটাল এম সমান হচ্ছে এন মিউ এলএক্স, অর্থাৎ এলএক্স সমান যদি এক্স বাই 3 হয় তাহলে এম সমান হবে এন মিউ ইন্টু এক্স বাই 3, সেটাই আমরা লিখেছি যে এন ইন্টু মিউ ইন্টু এক্স বাই 3। এখন তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে আর কি যে এলএক্স সমান মিউ বি বাই 3 কেটি, তাহলে এম সমান হচ্ছে এন মিউ স্কোয়ার বি বাই 3 কেটি। আমাদের আগের যে ফর্মুলা যেটা ছিল এই ফর্মুলা থেকে যেটা আমরা পাচ্ছি যে এম সমান হচ্ছে এন মিউ স্কোয়ার বি বাই 3 কেটি। তাহলে কাই সমান কি হয় না এম বাই এইচ হয়। এম বাই এইচকে অনেক সময় আমরা লিখতে পারি যে এম ডিভাইডেড বাই এইচের জায়গায় বি বাই মিউ জিরো, কারণ এইচ বি সমান মিউ জিরো এইচ হয়, তাহলে মিউ জিরোটা ওপরে যাচ্ছে নিউমারেটারে যাচ্ছে, তাহলে এম বাই এইচ মানেই হচ্ছে মিউ জিরো এম বাই বি। তাহলে কি হচ্ছে এই বি বি ক্যান্সেল হয়ে আলটিমেটলি কায়ের মান হচ্ছে মিউ জিরো এন মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3 কেটি। তাহলে কি হচ্ছে যে কাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে যেহেতু কাই ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার তাহলে কাই সমান আমরা লিখছি সি বাই টি,
যেখানে সি হচ্ছে বাকি যে প্যারামিটার যেগুলো রয়েছে সেই প্যারামিটারগুলো, অর্থাৎ মিউ0 n মিউ স্কোয়ার বাই 3 সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি কুরি কনস্ট্যান্ট, এবং এই যে ল যেটা রয়েছে সেই লটাকে আমরা বলছি কুরি ল। তাহলে কুরি ল হোল্ড কখন করছে তার কিন্তু একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যখন মিউ বি বাই কেটি লেস দেন 1 অর মিউ বি ভেরি ভেরি লেস দেন কেটি। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কুরি ল কিন্তু সবসময় হোল্ড করে না, কুরি ল তখনই হোল্ড করে যখন মিউ বি ভেরি ভেরি লেস দেন কেটি। For large values of x, that is for high flux density and low temperatures, Lx approaches unity, অর্থাৎ যখন x এর মানটা যখন খুব বেশি হয় তখন Lx এর মানটা ক্লোজ টু 1 হয়ে যায়। তাহলে Lx সমান যদি 1 যদি হয় তাহলে আমরা আবার এই ইকুয়েশনটা একটু দেখে নিই। আমাদের এই ইকুয়েশনটা ছিল m সমান হচ্ছে n মিউ Lx, তাহলে Lx সমান 1 হলে m সমান কত হবে, n ইন্টু মিউ হয়ে যাবে। তাহলে m সমান n ইন্টু মিউ, এটাকে আমরা বলছি ms নাম দিচ্ছি। ms মান হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। This is the saturation condition which corresponds to the complete alignment of the magnetic dipoles in the field direction। তার মানে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি হয় যে যতগুলো ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে এরা সবাই ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যায়। তাহলে সবাই যদি অ্যালাইন যদি হয়ে যায় ফিল্ডের সঙ্গে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন পাবো, সেটাকে আমরা এমএস বলছি। তাহলে এই হচ্ছে ল্যাঙ্গেমিনের ক্লাসিক্যাল থিওরি অফ প্যারাম্যাগনেটিজম। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো, এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।